পৃথিবীর প্রাচীনতম সভ্যতার দেশ মিশর। সেই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত যত রূপসী নারীর কথা ইতিহাসের পাতায় উঠে এসেছে, তাদের মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করছে। শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তায়ও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আমাদের আজকের আয়োজন প্রাচীন মিশরের রহস্যময়ী নারী বিখ্যাত রানী ক্লিওপেট্রার জীবন কাহিনী ও তার সকল রহস্য নিয়ে। রানী ক্লিওপেট্রা এক কিংবদন্তির নাম। তিনি দেখতে সত্যিই কেমন ছিলেন, কেন এত বিখ্যাত, আর কেনই বা তাকে নিয়ে এত জল্পনা কল্পনা, তা হয়তো নিশ্চিত করে এখন আর জানার উপায় নেই। তবে ইতিহাসবিদরা তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন, আলোচনা সমালোচনা করেছেন। আর সাধারণ মানুষের মুখে মুখে তাকে নিয়ে যুগ যুগ ধরে সৃষ্টি হয়েছে নানান গল্প, উপকথা ও শ্রুতিকথা। এমনকি হলিউডে তাকে নিয়ে কম করে হলেও ডজনখানেক সিনেমাও নির্মিত হয়েছে। তাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য বই, যার মধ্যে জীবনী, ইতিহাস, কাল্পনিক কাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী কোনোটাই বাদ পড়েনি। খ্রিস্টপূর্ব ৬৯ সালে জন্মগ্রহণ করেন রহস্যময়ী এই নারী। তার পূর্বপুরুষ প্রথম টালিমি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডার মারা যান। তখন তিনি টালেমি বংশের প্রতিষ্ঠা করেন। আর ক্লিওপেট্রা কোনো একজন নির্দিষ্ট নারীর নাম নয়, এটা একটা পদবী, যেমন ফেরাউন একটা পদবী। টালেমি বংশের ছেলেদের পদবী প্রথম টালেমি, দ্বিতীয় টালেমি এভাবে হতো। আর মেয়েদের পদবী প্রথম ক্লিওপেট্রা, দ্বিতীয় ক্লিওপেট্রা, এই ধারাবাহিকতায় হতো। রানী সপ্তম ক্লিওপেট্রা যেমন ছিলেন সৌন্দর্যে অতুলনীয়, তেমনি তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। তার পিতা রাজা দ্বাদশ টালেমি মারা যাওয়ার আগে তার দুই সন্তান ত্রয়োদশ টালেমি এবং সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেন। মিশরের তৎকালীন নিয়ম অনুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টালেমিকে বিয়ে করেন এবং একসাথে মিশর শাসন করতে থাকেন। আশ্চর্যের হলেও সত্যি, তারা ভাই বোন বিয়ের বন্ধনে আবদ্ধ হন, আর এটাই তখনকার নিয়ম ছিল। নিকট আত্মীয় ও ভাই বোনের মধ্যে বিয়ে বা যৌন সম্পর্ক প্রাচীনকালে খুব একটা অস্বাভাবিক ছিল না। ইউরোপে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসেও এমন বহু উদাহরণ পাওয়া গেছে। মিশরীয় দেবতা ওরিসিস তার বোন আইসিসকে বিয়ে করেছিল রাজকীয় রক্তের শুদ্ধতা রক্ষার জন্য বা ব্লাড লাইন ঠিক রাখার জন্য। ক্লিওপেট্রা ও তার ভাইয়ের মধ্যকার সম্পর্ক বিয়ের পর সুখকর ছিল না। তাছাড়া তখন মিশরের অবস্থাও ছিল বিশৃঙ্খলায় ভরা। আর এই সময় ত্রয়োদশ টালেমি ষড়যন্ত্র করে তার বোন ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করে এবং সে একাই রাজ্য শাসন করতে থাকে। ধারণা করা হয় ক্লিওপেট্রা তখন নিজের জীবন রক্ষার জন্য তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান এবং তিনি সিরিয়ায় গিয়ে সৈন্য জোগাড় করতে থাকেন, যাতে তিনি তার হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারে। আর তারই সূত্র ধরে ক্লিওপেট্রা ও জুলিয়াস সিজারের কাহিনী শুরু হয় খ্রিস্টপূর্ব ৪৮ সালে। রোমান সাম্রাজ্য তখন গৃহযুদ্ধে লিপ্ত। রাজা জুলিয়াস সিজার এবং বিদ্রোহী সেনাপতি পম্পেয়ের সাথে সেই যুদ্ধে বিদ্রোহী সেনাপতি পরাজিত হয়ে প্রাণ রক্ষার জন্য পালিয়ে গেলেন তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়াতে। মিশরের শাসক হিসেবে তখন সিংহাসনে অধীন ছিলেন ত্রয়োদশ টালেমি, মানে ক্লিওপেট্রার সেই ভাই যে তাকে তাড়িয়ে একাই সিংহাসন দখল করেছিল। টালেমির হুকুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় পরাজিত সৈনিক পম্পেইকে। আর তার কিছুদিন পরেই জুলিয়াস সিজার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হন মিশর দখলের উদ্দেশ্যে। মিশরের সম্রাট টালেমি সিজারকে বাধা দিলেও শেষ পর্যন্ত ক্ষমতা রাখতে পারলেন না। এদিকে ক্লিওপেট্রা পুরো ঘটনার উপর নজর রাখছিলেন এবং যখন তিনি দেখলেন রাজা জুলিয়াস সিজার মিশর দখল করার চেষ্টা চালাচ্ছে, তার বুঝতে বাকি ছিল না যে এটি তার জন্য বিশাল একটা সুযোগ। ক্লিওপেট্রা বুঝে গিয়েছিলেন জুলিয়াস সিজারের দরকার মিশরের ধন সম্পদ, আর ক্লিওপেট্রার দরকার ছিল মিশরের সিংহাসনের ক্ষমতা। তাছাড়া ক্লিওপেট্রা ভালোভাবেই জানতেন যে জুলিয়াস সিজার ছিলেন রোমান সাম্রাজ্যের একক অধিপতি, আর ক্লিওপেট্রা যদি তাকে পাশে রাখতে পারেন তাহলে সিজারের সৈন্যবাহিনীর সহযোগিতায় সহজেই ভবিষ্যৎ ক্ষমতা ধরে রাখতে পারবেন তিনি। রানী ক্লিওপেট্রার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় জুলিয়াস সিজার অভিভূত হন এবং তাকে পূর্ণ সমর্থন দেন আর ক্ষমতা পুনরুদ্ধারেও সাহায্য করেন। সিজার রানী ক্লিওপেট্রার প্রেমিক হিসেবেই মিশরে প্রতীয়মান হন। মিশরের নিয়ম নীতি ও পুরোহিতদের প্রতি সম্মানার্থে ক্লিওপেট্রা এবার তার ভাই চতুর্দশ টালেমিকে বিয়ে করেন। আর এই বিয়ের স্থায়িত্বকাল ছিল খ্রিস্টপূর্ব ৪৪ থেকে ৪৭ সাল পর্যন্ত। এই টালেমি ভাইকে ক্লিওপেট্রা বিষ প্রয়োগ করে হত্যা করেন। ইতিহাসবিদদের মতে ক্লিওপেট্রার সৌন্দর্য নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ থাকলেও তার ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ ছিল না। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় ক্লিওপেট্রা কেবল বিচক্ষণ কূটনীতিকই ছিলেন না, তিনি গণিত, চিকিৎসা, আলকেমি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল এবং অন্য অনেক বিষয়ে জ্ঞানী ছিলেন। তাছাড়া ক্লিওপেট্রা কম করে হলেও ৯টি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারতেন। যদিও গ্রিক বাদে আর কোনো ভাষা টালেমি সাম্রাজ্যের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হতো না, কিন্তু রানী ক্লিওপেট্রা তার শাসিত প্রায় সকল রাজ্যের ভাষা জানতেন এবং তিনি প্রথম শাসক ছিলেন যিনি মিশরীয়দের নিজস্ব ভাষা শিখেছিলেন। তার আগে টালেমি সাম্রাজ্যের কোনো শাসকই মিশরীয়
মিশরীয়দের ভাষা, সংস্কৃতি বা ধর্মের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। এমনকি ক্লিওপেট্রা ছাড়া টালেমি বংশের কেউ নিজেদের মিশরীয় বলে পরিচয় দিতেন না। একজন প্রকৃত শাসকের যথাযথ গুণ ছিল ক্লিওপেট্রার মধ্যে, যিনি মিশরকে স্বাধীন একটি রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন। ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়াস সিজারের এক ছেলের জন্ম দেন, যদিও জুলিয়াস সিজার প্রকাশ্যে কখনোই সেই সন্তানকে তার ছেলে হিসেবে স্বীকৃতি দেননি। খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজারের আমন্ত্রণে ক্লিওপেট্রা তার ছেলে ও স্বামীসহ রোম ভ্রমণে যান। এ সময় ক্লিওপেট্রার প্রতি সিজারের মুগ্ধতা রোমান রাজনীতিকদের পছন্দ হয়নি। তাছাড়াও অভ্যন্তরীণ রাজনীতি তো রয়েছেই, তাই তারা সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আর খ্রিস্টপূর্ব 44 সালে রোমে অবস্থানকালেই সিনেটে সিজারকে হত্যা করা হয়। এই হত্যায় ক্লিওপেট্রা চিন্তিত হয়ে পড়েন, কারণ সিজার ছিলেন তার ক্ষমতা টিকিয়ে রাখার একটি অস্ত্র। তাছাড়া তার পুত্র জুনিয়র সিজার ভবিষ্যতে রোমের রাজা হবে এমন স্বপ্নই দেখতেন রানী ক্লিওপেট্রা। জুলিয়াস সিজারের মৃত্যুর পরও রানী ক্লিওপেট্রার ক্ষমতার মোহ থেমে যায়নি। তাই সৌন্দর্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াসে এবং সিংহাসনে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি এবার কাজে লাগাতে চাইলেন আরেক রোমান শাসক অ্যান্টনিকে, যিনি ছিলেন রাজা জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক। রোমান সাম্রাজ্যের ক্ষমতা তখন 3 জন শক্তিশালী ব্যক্তির হাতে, যারা প্রত্যেকেই জুলিয়াস সিজারের জায়গা দখল করার জন্য মরিয়া হয়েছিলেন। আর জুলিয়াসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই 3 ব্যক্তির মধ্যে একজন ছিলেন অক্টোভিয়ান, যিনি ছিলেন সিজারের ভাইপো, আরেকজন ছিলেন মার্ক অ্যান্টনি এবং অন্যজন মার্কাস লেপিডাস। 3 ভাগে বিভক্ত এই সাম্রাজ্যের এক ভাগ ছিল পূর্ব মেডিটেরিয়ান অঞ্চল, যার মধ্যে মিশরও ছিল। যদিও মার্ক অ্যান্টনির ক্ষমতার মধ্যেই ছিল মিশর, তবুও মিশর শাসনের জন্য ক্লিওপেট্রার সম্মতি দরকার ছিল মনে করতেন অ্যান্টনি। এর কারণ অ্যান্টনির ধারণা ছিল যদি তিনি জোর করে মিশর দখল করতে চান তাহলে ক্লিওপেট্রা হয়তো তার শত্রুদের সাথে হাত মেলাবে এবং তাদের সাহায্য করবে। আবার অপরদিকে তার মিশরের ধন সম্পদও দরকার ছিল, তাই তিনি ক্লিওপেট্রার সাথে সমঝোতায় আসার একটি উপায় খুঁজছিলেন। আবার এদিকে অ্যান্টনির পক্ষ থেকে রাজদূত ক্লিওপেট্রার জন্য চিঠি নিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি, কারণ ক্লিওপেট্রা ভালো করেই জানতেন অ্যান্টনি এখন মুখিয়ে আছে তার সাথে দেখা করার জন্য। তাই রানী অপেক্ষায় ছিলেন নিজের দাবি দাওয়া পেশ করার জন্য একটা সুবর্ণ সুযোগের। জুলিয়াস সিজারের পর ক্লিওপেট্রার প্রয়োজন ছিল আরেকজন রোমান শাসকের, যার সাহায্য নিয়ে সে তার শত্রুদের ঘায়েল করতে পারবে। এদিকে এত কিছুর পরেও যখন ক্লিওপেট্রা অ্যান্টনিকে কোনো উত্তর দিলেন না, মার্ক অ্যান্টনি তখন আদেশ করলেন ক্লিওপেট্রাকে তার প্রাসাদে দেখা করার জন্য। আর ক্লিওপেট্রা এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন এতদিন, তাই তিনিও সাথে সাথে আদেশ দিলেন সফরের জন্য নৌকা প্রস্তুতের। এই সফরও ছিল বেশ জাঁকজমকপূর্ণ। বিশেষ এক নৌকা প্রস্তুত করা হয় ক্লিওপেট্রার সফরের জন্য, আর এই নৌকাটি ছিল যেন কোনো ভাসমান প্রাসাদ। স্বর্ণ নির্মিত মুক্তাখচিত নৌকায় সিডনাস নদী পাড়ি দিয়ে রোমে রওনা দিয়েছিলেন ক্লিওপেট্রা। সেই নৌকার পালগুলো ছিল মূল্যবান সিল্কে বোনা, আর নৌকা যখন বাওয়া হচ্ছিল তখন সুমধুর শব্দে চারদিক ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো বংশীবাদক তার সুরেলা বাদ্য বাজাচ্ছে। আর রূপের রানী ক্লিওপেট্রা নিজে পরেছিলেন গ্রিকদের প্রেমের দেবী আফ্রোদিতির মতো মোহনীয় পোশাক, যার প্রতি ভাজে ভাজে ছিল প্রেম কিংবা কামের লেলিহান শিখা। রাজা অ্যান্টনি ক্লিওপেট্রাকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেও ক্লিওপেট্রা তা প্রত্যাখ্যান করেন এবং একজন দূত মারফত অ্যান্টনিকে তার ভাসমান রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানান, কারণ ক্লিওপেট্রা চাইছিলেন সাক্ষাতের সময়টা যথাসম্ভব মোহময় করে তুলতে। আবার অনেক বিষয়ের মতো রসায়ন শাস্ত্রেও খানিকটা পারদর্শিতা ছিল ক্লিওপেট্রার। তিনি বিশ্বাস করতেন সুগন্ধি শুধু রূপচর্চার উপাদান হিসেবেই নয়, অন্যকে প্ররোচিত করার উপাদান হিসেবেও খুব কাজে লাগে। মার্ক অ্যান্টনির সাথে দেখা করতে যাবার আগে ক্লিওপেট্রা তার জাহাজের পাল সুগন্ধি দিয়ে ভিজিয়ে নিয়েছিলেন, যাতে অ্যান্টনি তাকে চোখে দেখার পূর্বেই তার সুগন্ধে অভিভূত হয়ে পড়ে। যদিও রাজা অ্যান্টনি ক্লিওপেট্রার সৌন্দর্যের কীর্তন লোকমুখে অনেক আগেই শুনেছিলেন, কিন্তু ক্লিওপেট্রা যখন অ্যান্টনির সামনে এসে দাঁড়ালেন তার মনে হলো যেন খোদ প্রেমের দেবী আফ্রোদিতি তার সামনে এসেছে। সোনার পোশাকে মোড়ানো কালো স্বপ্নপুরী থেকে আগত মানবী, যে তার মনের মধ্যে প্রেমের জোয়ার এনে দিল। ধারণা করা হয় ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনি একে অপরকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। তাই বলা যায় ক্লিওপেট্রার এই কৌশলটিও সফল হয়েছিল। অ্যান্টনি তার প্রেমে পাগল হয়ে তার সাথে আলেকজান্দ্রিয়ায় বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন। এই সময় অ্যান্টনি তার শত্রুদের কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। অথচ ওদিকে রোমানদের পছন্দ ছিল না ক্লিওপেট্রা এবং রাজা অ্যান্টনির এই সম্পর্ক। তারা অ্যান্টনির শত্রুদের সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেন। অ্যান্টনি চেয়েছিলেন এই যুদ্ধ এড়িয়ে যেতে, কিন্তু দুর্ভাগ্যবশত 31 খ্রিস্টপূর্বাব্দে রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে ইতিহাস খ্যাত সেই অ্যাক্টিয়ামের যুদ্ধ লেগেই যায়। আর যুদ্ধে অ্যান্টনির প্রতিপক্ষ তার চেয়ে যথেষ্ট শক্তিশালী ছিল। এই যুদ্ধের মধ্যেই একটি গুজব ছড়ানো হয়, বলা হয় ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে। আর প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়লেন এবং তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দিলেন। যদিও তখন যুদ্ধে তার অবস্থাও বেশ নাজুক ছিল, রাজা অ্যান্টনির পরাজয় নিশ্চিত ছিল।
অ্যান্টনির মৃত্যুর পর যুদ্ধে বিজয়ী হন রোমান সাম্রাজ্যের আরেক অধিপতি অক্টাভিয়ান, যে ছিল জুলিয়াস সিজারের পোষাপুত্র। মিশর চলে যায় তার দখলে, আর এদিকে ক্লিওপেট্রা শোকে পাথর হয়েছিলেন। একদিকে তার প্রেমিক অ্যান্টনির মৃত্যু, আরেকদিকে পরাজয়ের লজ্জা। এসব থেকে মুক্তি পেতে তিনি বিভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করেও সফল হননি, কারণ অক্টাভিয়ানের সৈন্যরা তাকে পাহারায় রেখেছিল। এত কিছুর পরও কিন্তু শেষ রক্ষা আর হলো না। খ্রিস্টপূর্ব 30 সাল বন্দি ক্লিওপেট্রা বিষাক্ত মিশরীয় গোখরা সাপ, যার নাম ছিল অ্যাম্প, লম্বায় মাত্র কয়েক ইঞ্চি এই সাপ খুবই বিষাক্ত হয়। কথিত আছে এই সাপ ক্লিওপেট্রার কাছে ডুমুরের ঝুড়িতে লুকিয়ে নিয়ে যাওয়া হয়, আর তিনি এই সাপের কামড়ে আত্মহত্যা করেন। অনেকের মতে ক্লিওপেট্রা আত্মহত্যা করেননি, বরং খুন হয়েছিলেন। তবে ইতিহাসবিদদের মতামত ভিন্ন হলেও একসময়ের ক্ষমতাধর রানী ক্লিওপেট্রার শেষ পরিণতি যে করুণ হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। রানীর মৃত্যুর সাথে সমাপ্তি ঘটে মিশরীয় ফারাওদের হাজার হাজার বছরের শাসনের, আর অক্টাভিয়ান মিশরকে রোমের একটি প্রদেশে পরিণত করে। রানী ক্লিওপেট্রাকে নিয়ে এত কাহিনী, এবং যাকে মিশরের সবচেয়ে শক্তিশালী ও বিখ্যাত নারী ধরা হয়, সে মূলত মিশরীয় ছিলেনই না। তার পূর্বসূরি প্রথম টালিমে ছিলেন প্রাচীন গ্রিস বা ম্যাসেডোনিয়ার রাজা মহান আলেকজান্ডারের সেনাপতি। খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার মারা গেলে তার অন্যতম সেনাপতি টালেমি মিশরে এসে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন, আর সেই টালেমি বংশেরই উত্তরসূরি ছিলেন ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার মৃত্যুর পর অনেক বছর তার যত গুণাবলী আর বিচক্ষণতা ছিল সেসবের কথা শুধু মিশরীয়রাই মনে রেখেছিল। রোমানরা তার সম্পর্কে নানা ধরনের কুৎসা রটিয়েছিল। তারা তাকে একটা নষ্ট আর ডাইনি নারীর খেতাব এনে দিয়েছিল, যে নারী ক্ষমতাশালী পুরুষদের নিজের জাদুর মায়াজালে বন্দী করত এবং তাদের নিয়ন্ত্রণ করত নিজের সুরক্ষার জন্য। এমনকি ক্লিওপেট্রার পতনের কয়েকশো বছর পরেও রোমান কবিরা তাকে মিশরের লজ্জা বা রোমের অভিশাপ বলে অভিহিত করত। ক্লিওপেট্রা, যে নামের অর্থ গ্লোরি অফ দ্য ফাদার। ক্লিও শব্দের অর্থ গ্লোরি, আর পেট্রা শব্দের অর্থ ফাদার। আর ক্লিওপেট্রার সম্পর্কে আমরা যা কিছু জানি বেশিরভাগটাই তার মৃত্যুর পরে রচিত হয়েছিল, যখন ক্লিওপেট্রাকে রাজনৈতিকভাবে রোম এবং রোমের স্থায়িত্বের জন্য হুমকি হিসেবে দেখানো জরুরি ছিল। তাই এই নারীকে ঘিরে তৈরি হওয়া সবকিছু সত্যি নাও হতে পারে। সকলে ভালো থাকুন, আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।